ওয়েলকাম স্টুডেন্টস, স্টাডি উইথ রূপ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ইংলিশ গ্রামারের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আগের ভিডিওতে তোমরা শিখেছিলে নাউন। আজকে গ্রামারের আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ভার্ব, যার বাংলা মানে হলো ক্রিয়া। তো ভার্ব সম্পর্কে আজকে আমরা একটু সহজে জেনে নিই, চলো। ভার্ব মানে কি, ফার্স্টে এটা বুঝাই। ভার্ব কিছু না, ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব হলো সেন্টেন্সের হার্ট, মানে হৃদয়। তোমরা সবসময় এটা মাথায় রাখবে, ভার্ব মানে হলো যে কোনো অ্যাকশান, মানে হলোই ভার্ব। কোনো কিছু করা বোঝালেই সেটাকে আমরা ভার্ব বলে গণ্য করব। তো এই ভার্ব কিন্তু একটা সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখো, ওই জন্য আমি লিখেছি এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ভার্ব। ধরো কোনো সেন্টেন্সে ভার্ব নেই, তো সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট না। তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয় না। দেখো ডেফিনেশনেই বলছে, দেখো ভার্ব হ্যাজ ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিইং। তো ভার্ব কী ডিফাইন করছে, যে কোনো অ্যাকশানকে, মানে কোনো কিছু করাকে, কোনো কিছু ক্রিয়াকেই আমরা বলবো ভার্ব। তো ভার্ব মেনলি দু রকম ভাগে ভাগ করেছি আমরা ভার্বকে। একটা হলো মেন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। তো মেন ভার্ব মানে হচ্ছে যেটা হচ্ছে মুখ্য ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যেটা সহায়ক ক্রিয়া। তো এই মেন ভার্বকে আবার দুভাগে ভাগ করেছি আমি, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্বকেও আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা দেখতে পাচ্ছ বি ডু হ্যাভ ভার্ব, আর আরেকটা হলো মোডাল অক্সিলারি ভার্ব। তো এগুলো সম্বন্ধে ডিটেলসে আরও আমরা শিখব। প্রথমে চলো ভার্ব এর একটা এক্সাম্পল দেখে নিই। রোহিত রাইটস এ পোয়েম। এখানে ভার্ব কোনটা? রাইটস। এখানে দেখো রোহিত রাইটস এ পোয়েম। তো রোহিত কি করছে? একটা পোয়েম লিখছে। তো এখানে বুঝতেই পারছো কোনটা ক্রিয়া। ক্রিয়া হলো রাইটিংটা, সেজন্য রাইটসটা হলো ভার্ব। পরের সেন্টেন্সে দেখো আই অ্যাম হ্যাপি। এখানে ভার্ব কোনটা? এমটা। তো দেখো ভার্বের ডেফিনেশনে যে দুটো বিষয় ছিল যেটাকে ভার্ব ডেসক্রাইব করে, সেটা হলো অ্যাকশান, আর একটা হলো স্টেট অফ বিইং। মানে কোনো অ্যাকশান, কোনো ক্রিয়ার প্রতিক্রিয়াকে আমরা বুঝবো ভার্ব হিসাবে। যেমন রোহিত রাইটস এ পোয়েম, এখানে রোহিত কী করছে না, রোহিত একটা পোয়েম লিখছে। তো সেই জন্য এখানে রাইটসটা হলো ভার্ব। আর পরের সেন্টেন্সে দেখো আই অ্যাম হ্যাপি, এটা কিন্তু আমি কি আছি, খুব খুশি আছি। তো এটা একটা স্টেট বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে। সেই জন্য এখানে আই অ্যাম হ্যাপিটা হলো এম এর যে জায়গাটা, সেটা হলো ভার্ব। আশা করি বোঝা গেল, ভার্ব সম্বন্ধে একটা ছোটোখাটো ধারণা হলো। চলো এবার ভার্বের যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখি। প্রথমেই চলে আসি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, যেটার আরেকটা নাম আছে কিন্তু, লেক্সিক্যাল ভার্বকেও একেও বলা হয়। অর্থাৎ যেটা আমরা মেন ভার্ব বলছি সেটার কিন্তু আরও দুটো নাম আছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা নাম হলো লেক্সিক্যাল ভার্ব। তাহলে এখন দেখা যাক এই প্রিন্সিপাল ভার্বটা কি। কথা নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল বা মেন মানে মুখ্য। তো তাহলে এটার ডেফিনেশন কি বলছে দেখো, দিস ভার্বস আর নট ডিপেন্ডেন্ট অন আদার ভার্বস টু গিভ আ কমপ্লিট সেন্স ইন দ্য সেন্টেন্স। তার মানে কি, এ নিজেই তো মুখ্য, তো এর আর কারোর ওপর ডিপেন্ড করতে হচ্ছে না, এ হলো ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য মেন ভার্ব সবসময় মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট, এর কারোর ওপর আর ডিপেন্ড করতে হয় না। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, অনামিকা গেভ মি আ পেন। তো এখানে ভার্ব কোনটা? গিফটটা। কারণ অনামিকা কী করছে? একটা পেন আমাকে গিফট করছে। তো এই যে গেভ, গিফটের পাস্ট ফর্ম গেভ। এই গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। এই গেভটা হলো ভার্ব। কি ভার্ব? না মেন ভার্ব। কারণ দেখো, এটা হলো
কি যে অনামিকা যে পেন আমাকে গিফট করেছে, এটাই হলো এখানে মেন কাজ। একে আর অন্য কোনো ভার্বের ওপর ডিপেন্ড করতে হচ্ছে না, সেজন্য এখানে এই গিফটটা হলো মেন ভার্ব। আশা করি বোঝা গেল হয়তো মেন ভার্ব জিনিসটা। এবার চলো মেন ভার্বকে আমরা যেরকম দুভাগে ভাগ করেছি সেই দুটো ভাগ সম্বন্ধে একটু ধারণা করে নিই। মেন ভার্বকে আমরা আবার ভাগ করেছি দুভাগে, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। তো ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো দেখো, দিস ভার্বস রিকোয়ার আ ডিরেক্ট অবজেক্ট টু মেক আ কমপ্লিট সেন্স। তো ট্রান্সিটিভ ভার্বের জন্য কি দরকার, একটা ডাইরেক্ট অবজেক্ট দরকার। এটা হলো ট্রান্সিটিভ ভার্বের মেন মোটো। তো এই ভার্বকে সবসময় একটা ডিরেক্ট অবজেক্ট দিতে হবে। এবার তোমরা হয়তো জানো না যে অবজেক্ট জিনিসটা কি। তো অবজেক্ট জিনিসটা কিছুই না, ভার্বকে যদি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে যে অ্যান্সার আমরা পাবো সেটাই হলো অবজেক্ট। এখানে দেখো আমি সেটাই লিখেছি যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তো এই অবজেক্ট কিন্তু একটা ডিরেক্ট অবজেক্টের দরকার, যেটা আমাদের ট্রান্সিটিভ ভার্বের ডেফিনেশনে বলছে যে দিস ভার্বস রিকোয়ার এ ডিরেক্ট অবজেক্ট টু মেক এ কমপ্লিট সেন্স। তো এই ভার্বের সবসময় মনে রাখবে একটা ডিরেক্ট অবজেক্ট দরকার, নাহলে কিন্তু এই ভার্বটা অসম্পূর্ণ থাকবে। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, চলো। আই লাভ মাই ফাদার। দেখো এখানে ভার্ব কোনটা, লাভটা, আর অবজেক্ট কোনটা, মাই ফাদার। তাহলে আমি কাকে ভালোবাসি, আমার বাবাকে। সুতরাং এখানে দেখো এই ভার্বটা কিন্তু কার ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এই অবজেক্টের ওপর, এই মাই ফাদার। এটা যদি না লিখতাম তাহলে আই লাভ বললে কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যেত। যখনই আমি বলছি আই লাভ মাই ফাদার তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তো এখানে এই লাভ ভার্বটা কি ভার্ব না, ট্রান্সিটিভ ভার্ব। সেটাই দেখো লেখা যে দিস ভার্ব রিকোয়ার এ ডিরেক্ট অবজেক্ট টু মেক আ কমপ্লিট সেন্স। তো এখানে অবজেক্ট হলো ফাদারটা, কারণ যদি আমি মাই ফাদার কথাটা না লিখি তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য এই আই লাভ মাই ফাদার, এই লাভটা হলো ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। বোঝা গেল ট্রান্সিটিভ ভার্বটা কী জিনিস? এবার আমরা শিখব ইনট্রান্সিটিভ ভার্ব। এটা তার অপোজিট, যে দিস ভার্বস ডু নট রিকোয়ার এ ডিরেক্ট অবজেক্ট টু মেক আ কমপ্লিট সেন্স। ট্রান্সিটিভের ক্ষেত্রে কী ছিল, একটা ডিরেক্ট অবজেক্টের দরকার ছিল। ইনট্রান্সিটিভের ক্ষেত্রে আর কোনো ডিরেক্ট অবজেক্টের দরকার পড়ছে না। চলো এক্সাম্পল দিই। দ্য বেবি স্লেপ্ট, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। উই লাভড, আমরা হাসছিলাম। এখানে দেখো এই ভার্বগুলোর কোনো ডিরেক্ট অবজেক্টের দরকার হচ্ছে না, সেই জন্য এই ভার্বগুলো ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। বোঝা গেল? মনে রাখবে হচ্ছে ট্রান্সিটিভের ক্ষেত্রে একটা অবজেক্টিভ দরকার, আর ইনট্রান্সিটিভের ক্ষেত্রে কোনো ডিরেক্ট অবজেক্টের দরকার নেই। এটাই হলো মেন ফান্ডা। এবার চলো চলে আসি অক্সিলারি ভার্বে। মেন ভার্ব বোঝা গেল। মেন ভার্ব যেটা বোঝালাম যে মেন ভার্ব কারোর ওপর ডিপেন্ড করে না, ওরা ইন্ডিপেন্ডেন্ট। আর ওর দুটো ভাগ, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। এই পোর্শনটা বোঝা গেল আশা করি। এবার আমরা চলে আসব এই পোর্শনে, ভার্বের যে মেন দুটো ভাগ বলেছিলাম, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্বটা বোঝালাম, এবার আমরা চলে আসবো অক্সিলারি ভার্বে। চলো অক্সিলারি ভার্ব কি এটা বুঝে নিই। দেখো কি বলছে, ভার্বস হুইচ আর ইউজ টু হেল্প প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব, কারণ এরা সবসময় হেল্প করে, সেই জন্য অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। ডেফিনেশনেও সেটাই বলছে যে ভার্বস হুইচ আর ইউজ টু হেল্প প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স।
তো যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে, সেই ভার্বগুলোকেই আমরা বলবো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অর্থাৎ এরা সবসময় হেল্প করে বলে এদের হেল্পিং ভার্ব বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয়। সহায়ক ক্রিয়া বাংলায় যাকে বলে। তো আমাদের ইংলিশ গ্রামারে টোটাল 24টা অক্সিলারি ভার্ব আছে, মনে রাখবে। দেয়ার আর 24 অক্সিলারি ভার্ব ইন ইংলিশ গ্রামার। এবার একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরও সহজ হবে তোমাদের কাছে। দেখো, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। তাহলে সে কাল মিটিংটা অ্যাটেন্ড করবে। এখানে দেখো, উইলটা কি না অক্সিলারি ভার্ব, আর অ্যাটেন্ডটা প্রিন্সিপাল ভার্ব। আমি এই জন্য শর্টে লেখার জন্য এভি আর পিভি বলে লিখেছি। এভি মানে হলো অক্সিলারি ভার্ব, পিভি মানে হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখো, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো এখানে উইলটা অক্সিলারি, উইল কি করছে, হেল্প করছে প্রিন্সিপাল ভার্বকে। কারণ যদি আমি বলতাম হি অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, তাহলে কী হতো, সেন্টেন্সটা ভুল হতো এই উইলটা না থাকলে। তো এই উইলটা থাকলো বলেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হলো। সেজন্য এখানে উইলটা হলো অক্সিলারি ভার্ব। পরের সেন্টেন্সে দেখো, রাম ইজ গোয়িং টু স্কুল। রাম স্কুলে যাইতেছে। রাম ইজটা এখানে অক্সিলারি ভার্ব। কাকে হেল্প করছে, প্রিন্সিপাল ভার্ব গোয়িংকে, কারণ গোয়িংটাই তো মেন এখানে। তাকে হেল্প করছে কে, ইজ। রাম ইজ গোয়িং টু স্কুল, কারণ রাম গোয়িং টু স্কুল হয় না, সেটা একটা ভুল সেন্টেন্স হয়ে গেল। সেই জন্য রাম ইজ গোয়িং টু স্কুল, এই ইজটা হলো অক্সিলারি ভার্ব আর গোয়িংটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেটা আমাদের ডেফিনেশনে লেখা ছিল যে অক্সিলারি ভার্ব কী করে না প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে টু কমপ্লিট আ সেন্টেন্স, এখানেও তাই করছে। রাম ইজ গোয়িং টু স্কুল, ইজটা হেল্প করছে গোয়িংকে, সিমিলারলি উইলটা হেল্প করছে অ্যাটেন্ডকে। বোঝা গেল অক্সিলারি ভার্ব কি। এবার কি লিখেছে, মোস্ট অফ দ্য অক্সিলারি ভার্বস আর অলসো ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। আমাদের ইংলিশ গ্রামারে এমন কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এরকম অনেক অক্সিলারি ভার্ব আছে। চলো এক্সাম্পল দেখে নিই। আই অ্যাম ইটিং বিরিয়ানি। এখানে কোনটা, এখানে আই অ্যাম কি করছে, ইটিং বিরিয়ানি, আমি বিরিয়ানি খাইতেছি। এখানে দেখো এই অ্যামটা অক্সিলারি ভার্বের মতো কাজ করছে, কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা, ইটিংটা। সিমিলারলি যেমন ছিল রাম ইজ গোয়িং টু স্কুল, সেরকমই এখানে ইটিংটা প্রিন্সিপাল ভার্ব আর অ্যামটা অক্সিলারি ভার্ব। এবার দেখো, লক্ষ্য করো পরের সেন্টেন্সটায় আসো। আই অ্যাম এ ট্রেনার। এখানে দেখো এই অ্যামটাই হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু আর কোনো ভার্ব দেখতে পাচ্ছ কি সেন্টেন্সে, আশা করি না। এখানে ওয়ান অ্যান্ড অনলি ভার্ব যেটা হলো অ্যাম, এই অ্যামই কিন্তু এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব। তাহলে তোমরা দেখতে পেলে এই অ্যাম যেরকম অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, সিমিলারিটি আবার এটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। সেটাই লিখেছে এখানে যে মোস্ট অফ দ্য অক্সিলারি ভার্বস আর অলসো ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? চলো এবার আমরা চলে আসি অক্সিলারি ভার্বের যে ক্লারিফিকেশানগুলো আছে সেখানে। তো যেমন মেন ভার্ব ছিল 2 টাইপস, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। সিমিলারলি অক্সিলারি ভার্বও 2 টাইপস, প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি সম্বন্ধে জেনে নি। চলো কি বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ প্রিন্সিপাল ভার্বস দিস ভার্ব অ্যাক্ট অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে এমন কিছু সেন্টেন্স আছে যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকে না, তার অ্যাবসেন্সে এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো ইউজ হয়। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি, তার আগে মনে রাখো 13খানা ইংলিশ গ্রামারে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে। সেগুলো কি কি না, বি ভার্বের মধ্যে যেমন পড়ছে অ্যাম, ইজ, আর, ওয়্যার, বিন, বিং। ডু ভার্বের মধ্যে পড়ছে ডু, ডাজ অ্যান্ড ডিড। আর হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড।
এই 13টা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখো এক্সাম্পল দিই, আই অ্যাম এ বয়, এখানে অ্যামটা কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। হি ডিড ইট, এখানে ডিডটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখো এই ডু ভার্বের একটা এক্সাম্পল দিয়েছি আর বি ভার্বের একটা এক্সাম্পল দিয়েছি, দুটোই কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বের এক্সাম্পল। তো এখানে কী করছে এরা, প্রিন্সিপাল ভার্বের অ্যাবসেন্সে এরা অ্যাক্ট করছে কি প্রিন্সিপাল ভার্ব হিসাবে, যেহেতু প্রিন্সিপাল ভার্ব নেই সেই জন্য এরা নিজেরাই প্রিন্সিপাল ভার্বের মতো অ্যাক্ট করছে, সেটাই এখানে বলেছে। আই অ্যাম এ বয়, এখানে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছ না, সেই জন্য এই অ্যামটা এখানে প্রিন্সিপাল ভার্ব, যাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলছি। সিমিলারলি হি ডিড ইটেও ডিডটাও তাই, এখানে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, সেই জন্য এই প্রাইমারি অক্সিলারি ভার্বটাই হলো প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? চলো এবার আমরা চলে আসি শেষ ভাগে, সেটা হলো মডাল অক্সিলারি ভার্ব। এটাকে ডেফিনেশন দেখে নিই, যে দিস ভার্ব শোজ পসিবিলিটি, এবিলিটি, উইলিংনেস, পারমিশন, কমেন্ট এটসেট্রা। এই ভার্বগুলো কি শো করে? পসিবিলিটি মানে কোনো কিছু ঘটা, অ্যাবিলিটি কোনো কিছুর সম্ভাবনা, উইলিংনেস মানে কোনো কিছুর ইচ্ছা, পারমিশন মানে কোনো কিছু দেওয়া, পারমিশন দেওয়া, এগুলো যখনই বোঝাবে তখনই আমরা বুঝবো সেটা হলো মডাল অক্সিলারি ভার্ব। তো 13খানা মডাল অক্সিলারি ভার্ব আছে, যেমন 13খানা প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, ঠিক সেরকমই 13খানা মডাল অক্সিলারি ভার্ব আছে। এটা মাথায় রাখবে। 13খানা কি কি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, উড, শ্যাল, শুড, উইল, উড, এই কটা হলো 13টা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। চলো এক্সাম্পল দিয়ে বুঝি। ইট মে রেন টুডে, তো এখানে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টি হতে পারে, তো এখানে মেটা হলো মডাল অক্সিলারি ভার্ব। সিমিলারলি যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি, দেখো ইউ ক্যান গো নাও, এখানে কি করছে? ক্যানটা পারমিশন দিচ্ছে যে তুমি এখন যেতে পারো, তো এটাও মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল। আবার দেখো হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক বাই টুডে, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, এবিলিটি, যে ও আজকের মধ্যে কাজটা শেষ করবে। তারপর দেখো মে ইউ লিভ লং, এটা একটা উইশ বোঝাচ্ছে, সেজন্য মেটা হলো এখানে মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল। তাহলে বোঝা গেল মডাল অক্সিলারি ভার্বটা কি। তো আশা করি ভার্বের যে ক্লাসিফিকেশানগুলো ছিল সবকটাই আমি টাচ করে যেতে পেরেছি, তোমরাও বুঝে গেছো হয়তো, আশা করব। তোমরা এক কাজ করো, ভিডিওটাকে পজ করে এই নোটসটাকে নিজের খাতায় লিখে নাও যা আছে। আমি পুরোটাই ছকের মাধ্যমে বুঝিয়েছি এবং যতটা পেরেছি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা না হয়। তো এই হলো ভার্বের মেন ধারণা একটা দিলাম। এবার তোমরা একটা কাজ করবে, যে কোনো তোমাদের বাড়িতে যে গ্রামার বইগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করবে। যদি কোনোটা অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর কোথাও বুঝতে না পারলেও জানাবে। আর এর আগেও বলেছি যে আমার আরও যে ভিডিওগুলো আছে সেটা আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে সব। আমি বেসিক্যালি ইংলিশ গ্রামারটা আগে কভার করার চেষ্টা করছি, কারণ গ্রামারটা মেন ইংলিশে। গ্রামার যদি ভালোভাবে ডেপথ না থাকে না, তুমি ভবিষ্যতে ইংলিশে বেশি দূর এগোতে পারবে না, সেই জন্য গ্রামারটা ভালোভাবে শেখা দরকার। তো আমি গ্রামারের যতগুলো ভিডিও হয় আমি সবকটাই একটা একটা করে সব আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়। এবং সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে না, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে নাও। আর যত পারো প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
তো এই যে যত ভিডিওগুলো দেখছো দেখে নাও, দেখে তুমি তোমাদের যা বই আছে তোমাদের বাড়িতে সেখান থেকে প্র্যাকটিস করা শুরু করো, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু শুধু ভিডিও দেখলে কাজ হবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আজকে এখানেই ইতি টানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।